শুরু হলো আনুষ্ঠানিক হজ যাত্রা। বিমান ও সৌদি আর প্রথম ফ্লাইটে সৌদি আরবের পথে 832 জন। দেশবাসীর জন্য দোয়া কামনা। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা ভালো লেগেছে। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। আমরাও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আপনাদের জন্য, দেশবাসীর সকলের জন্য দোয়া করব। উপজেলার প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন, বেশিরভাগেরই জয়ী। আওয়ামী লীগের তৃণমূল নেতারা ভোট শান্তিপূর্ণ হয়েছে দাবি সিইসি। কেরানীগঞ্জে ক্ষতিকর ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে খাবার স্যালাইন, কাশি ও ভিটামিন সি ট্যাবলেট। চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি। গুলশানের হামিদ টাওয়ারের নিয়মে তোয়াক্কা না করে গড়ে উঠেছে 5টি রেস্তোরাঁ, নেই রাজুক, ফায়ার ও পরিবেশ ছাড়পত্র। এবং বন্দরনগরী চট্টগ্রামে কাটছে না জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন, সিডিএ ও সেবা সংস্থার সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। শুরু হলো হজ যাত্রা। সকালে বিমানের প্রথম ফ্লাইটে রওনা করে 419 জন। এর আগে ভোরে 413 জন হজ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এই সময় হজ যাত্রায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে তাগিদ দেন তিনি। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। এই যাত্রা হজের প্রথম ফ্লাইট ধরতে উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে গুনাহ মাপের। বৃহস্পতিবার ভোর 4:05 পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন 413 বাংলাদেশি। সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সকাল 7:20। এতে যাত্রা করেন 419 বাংলাদেশি। সার্বিক বিষয়ে সন্তুষ্টি থাকলেও বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তারপরও হজে যেতে পেরে খুশি তারা। খরচটা তুলনামূলক অন্যান্য বাড়ির থেকে তো কিছুটা বেশি ছিল। আস্তে আস্তে হয়তো আবার এটা মানুষ অ্যাডজাস্ট করে নিবে আর কি। প্রায় 6 আর কি। প্রথমবার হজে যাচ্ছি সরকারি ব্যবস্থাপনায়। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা ভালো লেগেছে। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আপনাদের জন্য, দেশবাসীর সকলের জন্য দোয়া করব। এবছর 85,257 বাংলাদেশি হজ পালন করবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করে সুষ্ঠু হজ উপহার দেওয়ার প্রত্যয় জানান ধর্মমন্ত্রী। তবে তো হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। দায়িত্ব প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে। যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক। বুধবার পর্যন্ত হজ ভিসা পেয়েছেন 42,846 হজ যাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে 139 উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। জয়ী প্রার্থীরা বেশিরভাগই ক্ষমতাসীন দল, আওয়ামী লীগের তৃণমূল নেতারা। জেলা সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়, ডেস্ক রিপোর্ট। বুধবার সন্ধ্যা রাতে এক এক করে আসতে থাকে উপজেলা পরিষদ নির্বাচনের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। প্রথম ধাপের এ ভোটে বেসরকারি ফলে ফেনীর ফুলগাজী চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। নারায়ণগঞ্জের বন্দরে জয় পেয়েছেন জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন। মুন্সিগঞ্জের গজারিয়ে আমিরুল ইসলামকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত মনসুর আহমেদ খান জিন্না। কুমিল্লার লাকসামে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ভুইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ীতে বেলাল উদ্দিন সোহেল ও তানোরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ। বগুড়ার সোনাতলায় চেয়ারম্যান পদে জয়ী মিনহাদুজ্জামান লিটন। জামালপুর সদরে বিজন কুমার চন্দ। কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা ও খোকসার আল মাসুম মুর্শেদ শান্ত।
মাদারীপুরের রাজৈরে মহসিন মিয়া, ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে বেসরকারিভাবে নির্বাচিত শফিকুল ইসলাম, মেহেরপুর সদরে আনারুল ইসলাম ও মুজিবনগরে আমাম হোসেন মিলু, লালমনিরহাটের হাতীবান্ধায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত লিয়াকত হোসেন বাচ্চু, শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াসেল কবির গুলফাম। 139 উপজেলায় চেয়ারম্যান পদে 565 জন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 1,500-এরও বেশি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোটকে মোটামুটি শান্তিপূর্ণ বলে দাবি করেছেন নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁও নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, উপজেলায় ভোট পড়েছে 30 থেকে 40%। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। প্রথম ধাপে 139টি উপজেলায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ, তবে সন্তোষজনক ছিল না ভোটার উপস্থিতি। সকাল থেকে আগারগাঁও নির্বাচন অফিস কার্যালয়ে বসে ভোটের সার্বিক পরিস্থিতি তদারকি করছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ না করলেও বৈরী আবহাওয়ায় এটিকে মন্দ বলছেন না তারা। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। দেশের 34টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটলেও এটিকে বিক্ষিপ্ত ঘটনা বলছেন তিনি। তার দাবি, ভোটের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি নির্বাচনী কর্মকাণ্ড চলাকালীন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলেও জানান তিনি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচন বিজয়ী প্রার্থীদের বাড়ি বাড়ি চলছে আনন্দ উল্লাস। এ নিয়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গাজীপুরে বিজয়ী প্রার্থীদের খবর কি রয়েছে আর ভোট পরবর্তী পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন গতকালকে কিন্তু আপনার নির্বাচন 3টি গাজীপুরে 3টি উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু সম্পন্ন হয়েছে। আজকে আমরা যেখানটায় রয়েছি সেখানটা হলো গাজীপুর সদর উপজেলার ক্যান্ডিডেট এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উনি ইজাদুর রহমান চৌধুরীর বাসভবনে আমরা আছি। সকাল থেকে কিন্তু তার শুভানুধ্যায়ী এবং তার ভক্তবৃন্দ কিন্তু সকাল থেকেই তাকে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন এবং লক্ষ্য করেছি যেখানে কিন্তু তার ভক্তবৃন্দ যারা রয়েছে তাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন এবং এক এক করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার কাছে আসছেন এবং সাক্ষাৎ করছেন এবং বিভিন্নভাবে তার মোলাকাত করছেন এবং আপনারা বলেছেন যে বিজয় মিছিলের ব্যাপারে তারা এখন থেকে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু সেটা জানাবেন। তবে আমরা এই ব্যাপারে চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত যে চেয়ারম্যান রয়েছে ইজাদুর রহমান চৌধুরী, ওনার সাথে জানতে চাইবো যে ওনার প্রতিক্রিয়াটা কি একটু বলবেন। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমার প্রতিক্রিয়া অবশ্যই ভালো। যারা আমাকে সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিল তাদের ভোটের মাধ্যমে গতকালকে আমি বিজয়ী হয়েছি। আমি এখন বিজয়ী হয়ে তাদের পাশে থাকবো, তাদের সেবা করব, এটাই আমার মূল উদ্দেশ্য। আর আমি আমার গাজীপুর সদর উপজেলার নজরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব। দর্শক, ভোট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এবং বিজয়ী প্রার্থীর উচ্ছ্বাস সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আপনি যে স্যালাইন খাচ্ছেন সেটি আসল তো নাকি পুরোই ভেজাল? কেরানীগঞ্জের গোপন কারখানায় চিনি, কেমিক্যাল, ফ্লেভার আর লবণ দিয়ে ব্র্যান্ডের মোড়কে তথাকথিত স্যালাইন বানাচ্ছে জালিয়াত চক্র। আর কাশির জন্য বিদেশি মনে করে যে ট্যাবলেট খাচ্ছেন সেটিও ভেজাল। আর অনুমোদন ছাড়া তৈরি হচ্ছে কমলা লেবুর ট্যাবলেটও। বিশেষজ্ঞরা বলছেন এসব খাদ্য জালিয়াতকারীদের
কঠোর শাস্তির আওতায় আনা উচিত। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। রোগীদের পাথেও এই টেস্টি স্যালাইন তৈরি দেখে ভুল করে আসল ভাববেন অনেকেই। এটি হুবহু নকল বানাচ্ছে কেরানীগঞ্জের গোপন কারখানায়। নানান কেমিক্যাল, ফ্লেভার আর চিনি লবণ প্রক্রিয়াজাত করে তথাকথিত টেস্টি স্যালাইন বানাচ্ছে অসাধু চক্র। শুধু টেস্টি স্যালাইনই নয়, ওর স্যালাইনও বানাচ্ছে কারখানাটি। এই স্যালাইনই ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। টেস্টি স্যালাইন নামে এক নামে সবাই চেনে, এই জন্য আমরা টেস্টি স্যালাইন নামটা দিয়ে দিচ্ছি, যাতে মার্কেটে সবাই এক নামে পরিচিত ছিল। এই গরমের জন্য শুধু টেস্টি স্যালাইনটা বানাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে আপনার লবণ, চিনি, অ্যারোসিল পাউডার আর সাইট্রিক অ্যাসিড। কেরানীগঞ্জের কারখানাটিতে বিদেশি ব্র্যান্ড নকল করে বানাচ্ছে কাপটেন চকলেট। নোংরা ফ্লোরে যাচ্ছে তাই ভাবে তৈরি হচ্ছে এই চকলেট। পরে খোলা হাতে মানের বালাই ছাড়াই প্যাকেটজাতে ব্যস্ত কর্মীরা। রোগীর পাথেয়ে পণ্যটি বানালেও কারখানাটিতে নেই কোনো ল্যাব, কেমিস্ট, কিছুই। নামে মাত্র কেমিক্যাল, ফ্লেভার, গ্লুকোজ শিরার সঙ্গে পাউডার মিশিয়ে বানানো হয়েছে এই কাশির চকলেট। ইন্ডিয়াতে ভালো একই নামে কাপ চকলেট বানাইতেছে, চিনি দিয়া কেমিক্যাল দিয়া কাপ চকলেট বানায়। কমলা লেবুর ছবি দেখে এই ভিটাসি চকলেট খাবেন যে কেউ, অথচ কারখানার কোথাও কমলা লেবু বা রসদের ছিটে ফোটাও নেই। কিন্তু কয়েকশো কার্টুন ভর্তি এই ভিটাসি ট্যাবলেট তৈরি করে রেখেছে কারখানাটি। এই ট্যাবলেটই ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে, আর ভোক্তারা না জেনে বুঝেই খাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন নকল ভেজালের আগ্রাসনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ ভোক্তা। শিশু খাদ্য বানাচ্ছে, নোংরা তেলাপোকা যাইতেছে, হাঁটতেছে বা পায়ে দিয়া করতেছে। সরকারের লোকজন তো সেভাবে ওইগুলিতে যায় না। তারা ওইখানে যায় না কেন? তারা জানে আর কি, আল্লাহ জানে তাদের আর কি। তারা কিন্তু এই কাজটা করতে পারতো। নিরাপদ খাদ্য করতে কিন্তু কাজটা এইটাই, তাই না? নিরাপদ পণ্য আপনাকে দিবে। আমাদের যে কিডনি ড্যামেজের যে ব্যাপারটা হচ্ছে আর কি, এটা কিন্তু শুধুমাত্র ভেজালের উপর হইতেছে। এই ভেজালের কারণে আমরা খাইতেছে, মানুষ পণ্য তো খাচ্ছে। সেটা এটা আমরা এখানে শুধু ঢাকা শহরের কথা না, মানে গ্রাম পর্যায়েও কিন্তু এই পণ্য খাচ্ছে আজকাল মানুষে, কিন্তু তারা সঠিক পণ্যটা পাচ্ছে না, পিওর পণ্য নাই। তাই নকল ভেজালের আগ্রাসন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। স্থল অভিযানে না যেতে ইসরায়েলকে চূড়ান্ত সতর্ক করলেন প্রেসিডেন্ট বাইডেন। রাফা ক্রসিং খুলে দিতে তেল আবিবের প্রতি আহ্বান। সাতক্ষীরায় শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কেমন চলছে সাতক্ষীরায় ধান চাল সংগ্রহ? কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার যে খাদ্য গুদাম, সেই খাদ্য গুদামের সামনে। এই গতকাল সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খাদ্য গুদামগুলো যে ধান চাল সংগ্রহের যে অভিযান, সেই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। এরপরে কিন্তু আজকে হচ্ছে জেলা পর্যায়ের কিন্তু সভা রয়েছে। আর আপনাকে বলে রাখা দরকার, এবার কিন্তু কৃষকরা কিন্তু মোটামুটি তাদের যে ধান সংগ্রহের যে জায়গা, সেইটা কিন্তু সুন্দরভাবে সংগ্রহের কার্যক্রম কিন্তু তারা কিন্তু করেছে। তারা কিন্তু ধান ঝড় বৃষ্টির আগেই কিন্তু সংগ্রহ করতে পেরেছে। এখন এবার আমরা জেলা খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এবার জেলার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭,৪৮৭ মেট্রিক টন চাল, সিদ্ধ চাল ১৫,৪২৩ মেট্রিক টন, আতপ চাল ১,০৩৬ মেট্রিক টন এবং গম ৪৩ মেট্রিক টন। আপনাকে বলে রাখা দরকার যে এইবার কিন্তু যে অভিযানটি শুরু হবে, তারপরে কিন্তু আমার সামনে যে শ্রমিক যারা রয়েছে, যারা ক্ষেত মজুর, তারা কিন্তু এইবার কিন্তু নেমে পড়বে কাজের উৎসবে। তো তারা কিন্তু এই অপেক্ষায় আছে যে এই ধান, এই চাল, এই গম কখন আসবে। আমি এখন যুক্ত করছি সাতক্ষীরা সদর উপজেলার এই যে খাদ্য গুদাম, তার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি জানাচ্ছেন এবার দাম কি নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামে এবার যে বড় সংগ্রহ 2024 হবে, এখানে সরকারি যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এখানে 45 টাকা আপনার সিদ্ধ চাউল। এবং দামটি কি নির্ধারণ করা হয়েছে? চালের দাম, ধানের দাম আপনারা কি দামে
45 টাকা সিদ্ধ চাউল প্রতি কেজি এবং ধান 32 টাকা এবং 44 টাকা আপনার আতপ চাউল। আচ্ছা, আমরা শুনলাম যে নির্ধারিত দামটিও শুনলাম। এবার আশা করা যাচ্ছে যে যেহেতু এই সাতক্ষীরা উপকূলে কোনো দুর্যোগ হয়নি, তারা কিন্তু এর যথাযথ দাম পাবে এবং বিক্রি করেও কৃষকরা নিশ্চয়ই তারা খুশি হবে এবং তারা উপকৃত হবে। এই ছিল ধান চাল সংগ্রহের যে কার্যক্রম, তার কার্যক্রমের যে সাতক্ষীরার যে চিত্র, তার সর্বশেষ। জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরায় ধান চাল সংগ্রহের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পরও টনক নড়েনি রাজধানীর বেশিরভাগ বাণিজ্যিক ভবন মালিকদের। এখনো বিভিন্ন ভবনে অনুমোদন না নিয়ে চলছে রমরমা রেস্টুরেন্ট ব্যবসা। নগর পরিকল্পনাবিদরা জানান, বাণিজ্যিক ভবনে একাধিক রেস্টুরেন্ট অত্যাধিক ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাজুক মুখপাত্র জানান, নিয়ম না মেনে রেস্টুরেন্ট ব্যবসা করলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাদ। বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ঝরে যায় তরতাজা 46 প্রাণ। দুর্ঘটনার পরপরই অনুমোদনহীন রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে মাঠে সরগরম ছিল রাজুক ও সিটি কর্পোরেশন। তবে 2 মাসের মাথায় ঝিমিয়ে পড়েছে সকল সংস্থা। ভয়াবহ দুর্ঘটনার পর কতটুকু বেড়েছে সচেতনতা, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। রাজধানীর ব্যস্ততম গুলশান 2 গোল চত্বরের হামিদ টাওয়ার 14 তলা ভবনটিতে রয়েছে সেন্টর, দ্য গ্লোব, দ্য রেড চেম্বার সহ 5টি রেস্টুরেন্ট। বিদেশিদের বেশ ভিড় এসব রেস্তোরাঁয়। ভবনে প্রবেশ করতে গিয়েই বাধার মুখে পড়তে হয় দেশ টিভিকে। রেস্টুরেন্ট নির্মাণে রাজুক, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ বেশ কয়েকটি ছাড়পত্র নেওয়ার নিয়ম থাকলেও কারোই নেই বৈধ কাগজপত্র। আপনাকে এই ব্যাপারে ডিটেইলস কিছু বলবো না। আপনি বলতে চাচ্ছেন না? না বলতে চাচ্ছি না। মানে আপনাদের কি আছে কিনা? না, আমি বলছি তো এই ব্যাপারে আলাপ করতে চাচ্ছি না। আপনার কাছে নেই? আন্ডার প্রসেস। যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে 6টার পরে খোদ হামিদ টাওয়ারের স্বত্বাধিকারী জানেন না, অনুমোদন ছাড়া এমন বাণিজ্যিক ভবনে চালানো যাবে না রেস্তোরাঁ। রেস্টুরেন্টগুলো এগুলা সব সিটি কর্পোরেশনের লাইসেন্স দেওয়া আছে, রাজুকের পারমিশন লাগে না। আর নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে, বিল্ডিং এর কোড আছে, এটা ভাড়া দিয়ে ওরা ভাড়া দিয়ে ওরা ভাড়া। কারণ আমরা যখন বিল্ডিং গুলো করছি, আমরা কিন্তু তখন আমাদের কোড ছিল না আগে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাণিজ্যিক ভবনের রেস্তোরাঁ একেবারেই ঝুঁকিপূর্ণ। তার উপর বাণিজ্যিক ভবনে একাধিক রেস্তোরাঁ থাকলে তা আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কমার্শিয়াল বিল্ডিংগুলোতে রেস্টুরেন্ট চালানো উচিত না এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে কোনোভাবেই রেস্টুরেন্ট চালানো উচিত না। যদি কোনো বিল্ডিংয়ে রেস্টুরেন্ট করার পরিকল্পনা থাকে বিল্ডিং কর্তৃপক্ষের, বিল্ডিংয়ের মালিকের, তাহলে সেটা ডিজাইন করার সময় অবশ্যই সংশ্লিষ্ট স্থপতিকে, ডিজাইনারকে, ইঞ্জিনিয়ারকে বলে তারপরেই সেটা ডিজাইন করতে হবে সেরকমভাবে এবং অনুমোদন নিতে হবে। ভবনগুলো তদারকির জন্য সব সংস্থার সহযোগিতা প্রয়োজন বলছে রাজুক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একা কোনো এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে তার ব্যবহারের ব্যত্যয় থাকলে আমরা একক কন্ট্রোল করতে পারবো না বা সুযোগও নেই। কারণ সেখানে একটি ভবনের যে ব্যবহার রয়েছে তার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার অন্যান্য নাগরিক সুবিধাদি অন্যান্য প্রতিষ্ঠান দিয়ে থাকে, তাদেরও এখানে সহযোগিতা দরকার। সংস্থাটির এই কর্মকর্তা বলছেন, আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে কেউ রেস্তোরাঁ চালাচ্ছে কিনা তারও তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রেস্টুরেন্ট বা অন্যান্য ফ্লেমেবল আইটেম ব্যবহার করছে তার একটা তালিকা প্রস্তুত করতে ইতিমধ্যে তালিকা প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। একটু ভারী বৃষ্টিতেই চট্টগ্রাম নগরী পরিণত হয় জলাবদ্ধ নগরীতে। ভোগান্তিতে পড়ে নগরবাসী। এর পেছনে সিটি কর্পোরেশন, সিডিএ ও সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত উন্নয়ন কাজকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। পরিস্থিতি উত্তরণে সেবা সংস্থাগুলোকে সমন্বয় করে কাজে করার পরামর্শ দেন তারা। সহকর্মী AK-M নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ভারী বৃষ্টি হলেই কৃত্রিম নদীতে পরিণত হয় চট্টগ্রামের সড়কগুলো। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যেন নগরবাসীর নিত্যসঙ্গী। গত সোমবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পানিতে তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চাঁদগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার সহ নির্মাঞ্চল। জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে সরকার একের পর এক বড় বড় প্রকল্প হাতে নিলেও কিছুতেই নিরসন হচ্ছে না এই সমস্যার। হালকা একটু ব্যাগের মতো সর্দি দিলে যেমন সর্দি পড়ে, সেরকম বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। নালাগুলো যদি ঠিক মতো পরিষ্কার করতো তাহলে আপনার পানিগুলা ঠিকভাবে চলে যায়। চট্টগ্রাম শহরে বসবাসরত সমস্ত মানুষই দায়ী,
সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই চট্টগ্রাম শহরের যারা পালনকর্তা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এমন জনদুর্ভোগের অন্যতম কারণ সিটি কর্পোরেশন, গ্যাস, পানি ও সিডিএর উন্নয়ন প্রকল্প সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা। এতে অপরিকল্পিতভাবে চলে শহরের বিভিন্ন সড়কের খোঁড়াখুড়ি। জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সবার সমন্বিত কর্মপরিকল্পনা ঠিক করার তাগিদ দেন এই নগরবিদ। অর্থ বরাদ্দ থাক বা না থাক, এদের দায়বদ্ধতা আছে চট্টগ্রামের মানুষের প্রতি। তো কাজেই জনদুর্ভোগটা সহনীয় পর্যায়ে রাখার জন্য যা যা করা দরকার এটাই এখন ওনাদের করা উচিত। জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের অভাবের কথা স্বীকার করেছেন খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও। এই ময়লা আবর্জনা সরানোর দায়িত্ব কিন্তু এখনো সিটি কর্পোরেশনের উপর বর্তায় নেই। তবু আমরা কিন্তু এগুলো পরিষ্কার অনেকাংশে করি। কেন বর্তায় নাই? যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই প্রজেক্টের মেইনটেন্যান্সের সমস্ত দায় দায়িত্ব ওই সংস্থার। সিডিএ জানায় 2017 সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে 2023 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এই সময়ে কাজ শেষ হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক কম। আরেক দফা বাড়িয়ে নির্ধারণ করা হয় 2026 সালের জুন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বায়ার্নকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে দ্বিতীয় লেগে হোসেলুর জোড়া গোলে 2-1 ব্যবধানে জয়। পদ্মাপাড়ের জেলাগুলো থেকে ঢাকায় যাতায়াতের স্বর্ণযুগের সূচনা করেছে রেলওয়ে বিভাগ। তবে ভাড়া বেশি হওয়ায় অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। এদিকে ফরিদপুরের মতো গুরুত্বপূর্ণ শহর সহ বেশ কয়েকটি স্টেশনে লোকাল কমিউটার ট্রেনটির স্টপেজ না থাকায় বাড়ছে অসন্তোষ। 4 মে একটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। মাদারীপুর শিবচরে রেলওয়ে স্টেশনে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ভাঙা ও চন্দনা কমিউটার ট্রেন। ভাঙা কমিউটার ট্রেনের রুট রাজবাড়ী ভাঙা রাজবাড়ী ও চন্দনা কমিউটার ট্রেনের রুট ভাঙা ঢাকা ভাঙা। এই ট্রেনে শিবচর থেকে ভাড়া 205 টাকা ও ভাঙা থেকে 215 টাকা আদায় করা হচ্ছে। ট্রেনটি নামে কমিউটার ট্রেন হলেও ভাড়া নির্ধারণ করা হয়েছে আন্তনগর ট্রেনের। পদ্মা সেতু অতিক্রমের কারণে অতিরিক্ত 140 কিলোমিটার দূরত্বের ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ট্রেন চালু হয় খুশি হলেও ভাড়া নিয়ে সন্তুষ্ট নন যাত্রীরা। ভাড়া 205 টাকা করা হয়েছে, তো আমার মনে হয় বেশি হয়েছে। আমরা যারা স্টুডেন্ট, যারা চাকরিজীবী, তারা তো উপকৃত হবে না, কারণ ভাড়া বেশি থাকার কারণে তারা তো এভাবে যেতে পারবে না। তাদেরকে সেই বাসের ভাড়ার মধ্যে বাসে যেতে হবে। মাসে যদি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে থাকে তাহলে মানে সবচেয়ে বেশি উপকৃত হবে। এদিকে রেল দুটিতে কৃষিপণ্য সহ মালামাল পরিবহনের সুযোগ করে দেওয়ার দাবি করছে কৃষক ও ব্যবসায়ীরা। অনেক পেঁয়াজ, অনেক কৃষি পণ্য আমরা ঢাকাতে ট্রাক খরচে অনেক ব্যয়বহুল খরচ যায়। আমাদের এই জায়গায় যদি ট্রেনের সাথে মালবাহী বগি থাকে তাহলে আমরা ঢাকা অল্প খরচে নিতে যাব। মালবাহী ট্রেনের বগি যদি সংযুক্ত করা হয় তাহলে আমরা যারা এই দক্ষিণবঙ্গের ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ী আরও চাঙ্গা হবে। এ ধরনের ট্রেন চালু হয় খুশি পদ্মাপাড়ের জনপ্রতিনিধিরাও। ঢাকায় যে অফিস করার সুযোগ দিলে শিবচরের বাইরের লোকজনও শিবচরে বসবাস করবে এবং আমরা চাই আস্তে আস্তে রাজধানীর চাপটা যেন সারা বাংলাদেশে এইভাবে মাননীয় মন্ত্রী যদি চারিদিকে ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ যে ঢাকা শহরে অনেক সমস্যা আমাদের সমাধান হবে। পদ্মাপাড়ের যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেনের টিকিট মূল্য কমিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।